স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল। প্রতিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের একাধিক প্রার্থী। লড়াইয়ে আছেন বিএনপির বর্তমান ও সাবেক ৬৬ নেতা। ইসি বলছে প্রথম ধাপের চেয়েও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে আগামীকাল। এদিকে নির্বাচনী প্রচারের সময় হুমকি ধামকি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়। প্রতিদ্বন্দ্বিতায় আছেন এমপি মন্ত্রীদের স্বজনরাও। নির্বাচন হবে ব্যালট ও ইভিএমে। উপজেলা পরিষদ নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। আর এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। হেলিকপ্টার বিধ্বস্তে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে শোকস্তব্ধ ইরান। মরদেহ তাবরিজ শহরে শেখ হাসিনা সহ বিশ্ব নেতাদের শোক। অন্তর্বর্তীকালীন দায়িত্বে মোখবার। রাত পোহালেই ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট। কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম। দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ব্যালট বাক্স। চরাঞ্চলে থাকছে কোস্টগার্ডের টহল। মাঠে বিজিবি। রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিকশা। নিম্ন আয়ের মানুষের জীবিকার কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর নির্দেশনা। নিষিদ্ধ থাকবে মহাসড়কে, জানালেন মন্ত্রী পরিষদ সচিব। চিনির নিয়ন্ত্রণহীন বাজারের নেপথ্যে এনবিআরের কুটচাল। ৫% দেশি আর ৯৫% হয় আমদানি। শিল্প রক্ষার নামে প্রতি কেজিতে শুল্ক ৪৭ টাকা। এবং ইতালি প্রবাসী ৫০,০০০-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা। আইন পাশ হওয়ায় ফিরতে হবে বাংলাদেশে। দিন কাটছে অনিশ্চয়তায়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা হেডলাইনেই দেখছিলাম যে আগামীকালের যে উপজেলা নির্বাচন সেটাকে সামনে রেখে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ব্যালট বাক্স যাচ্ছে। চরাঞ্চলে কোস্টগার্ড থাকবে, মাঠে বিজিবিও থাকবে। তারপরেও নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলছেন যে ভোটারের উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয়। যে কোনো শতাংশ ভোট পড়লেই নির্বাচন কমিশন খুশি। আমি প্রথমেই মাসুদ কামাল ভাই, এই যে ইসি কমিশনারের যে বক্তব্য সেটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। মানে এই ভদ্রলোকের এই মন্তব্য আমার কাছে খুবই দায়িত্ব জ্ঞানহীন একটা মন্তব্য মনে হয়েছে। কারণ কত পার্সেন্ট ভোট হবে এটা ওনারা উদ্বিগ্ন নন। মানে ওনার যে এই যে নিস্পৃহ মনোভাব, এটা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত। কারণ উনি বলতে পারতেন যখন ভোট কম হলো আপনি মন খারাপ করবেন না। আপনি ধরেন এখানে একটা গানের আয়োজন করেছেন, একটা দাওয়াত দিয়েছেন অনেক লোকজনকে, লোকজন এলো না, আপনার মন খারাপ থাকবে না একটু? উনি টেনশনই করবেন না, উদ্বিগ্নই না। উনি কেন উদ্বিগ্ন হবেন না? কেন উদ্বিগ্ন হবেন? কেন উদ্বিগ্ন হবেন না? কারণ উনি যেটা আয়োজন করেছেন, তাহলে উনি আর কি এই মাথার মধ্যে এই জিনিসটা থাকবে না? যদি ভোটার কম আসে তাহলে লোকে ভাববে যে আমার আয়োজনটা যথাযথ হয় নাই, আমি লোকজনের মধ্যে আস্থা স্থাপন করতে পারিনি, এই জন্য লোক আসতেছে না। কেন উনি উদ্বিগ্ন হবেন না? ভোট যদি কম হয়, ধরেন আমি ঢাকায় থাকি, ওনার যুক্তি হচ্ছে জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিধিনিষেধ বা নিয়ম নেই যে কত শতাংশ ভোট পড়লে গ্রহণযোগ্য নির্বাচন হবে। গ্রহণযোগ্যতা প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে ওনার উদ্বেগ অথবা নিরুদ্বেগ থাকার ব্যাপারটা নিয়ে। আমি তো গ্রহণযোগ্যতা নিয়ে তো কথা বলছি না। উনি বলছেন যে যেহেতু গ্রহণযোগ্যতা নিয়ে যেহেতু প্রশ্ন নাই, তাহলে উদ্বিগ্ন থাকবেন না কেন? তাহলে উদ্বিগ্ন হবেন কেন? উনি উদ্বিগ্ন থাকবেন এই কারণে যে উনি একটা আয়োজন করেছেন। ভোটার আয়োজনটা কে করেছে? উনি তো করেছেন। উনি সম্পূর্ণ কিছু সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন। তো ওনার আয়োজনের প্রতি লোকজনের যদি আস্থা না থাকে তো উনি উদ্বিগ্ন হবেন না, তো আমি উদ্বিগ্ন হব? কিন্তু উনি উদ্বিগ্ন হলে আমি কিন্তু উদ্বিগ্ন হব। যদি ভোটার কম যায় আমার কাছে খারাপ লাগবে। খারাপ লাগবে এই কারণে আমি ভাববো আমার দেশের মানুষের তাহলে ভোটের প্রতি কোনো আস্থা নাই, অথবা আমার দেশের ইসি তারা কি ভোটারদের আস্থা অর্জন করতে পারলো না, আমি তো উদ্বিগ্ন হব। কারণ ওই ইসিকে তো আমার টাকা দিয়ে পালতে হয়। ওই ইসির বেতনটা তো আকাশ থেকে আসে না, আসমান থেকে আসে। এটা তো আসমানি উপায় টাকা পান না, জনগণের টাকা পাননি। তো জনগণের টাকা পেয়ে কি করতেছেন? মানুষের মধ্যে আস্থা অর্জন করতে পারছেন না। এটা কেমন কথা বলেন উনি?
এবং উনি এই কথা বলার আগে ওনার পদত্যাগ করা উচিত ছিল যে আমি কাজটা পারতেছি না, যে দায়িত্বটা আমার মধ্যে ছিল আমি পারতেছি না। উনাকে মানুষের মধ্যে আস্থা অর্জন করাইতে হবে যে আমি এমন একটা আয়োজন করেছি, সব মানুষ আমার এই আয়োজনের উপর আস্থা রাখছে এবং তারা আসছে, আমি খুশি। এইগুলো হলো জানেন কি, এদের হলো কি কোনো মতো আমি একটা প্রাইজ পোস্টিং পাইছি, ভাই সরকারি চাকরি করছে, করার পর রিটায়ারমেন্টে গেছে, এরপর একটা প্রাইজ পোস্টিং পাইছে, সে যেমনি করে পাইছে, হয়তো এ দল বি দল সি দল কোনো একটা দলের সুপারিশে ওনার নাম গেছে, ওই নামের থেকে উনি প্রাইজ লটারির মতো একটা চাকরি পাইছে, এখন বাকি 5 বছর আরামে আরামে থাকবে, এই চাকরি করে অফিসে যায় আসে যায়, আর কোনো উদ্বেগ নাই ওনার কোনো। এটা কোনো সেন্সিবল কথা হতে পারে না। জি রাশেক ভাই, আপনার মন্তব্য কি এই বক্তব্য নিয়ে? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, মন্তব্য করার জায়গায় আমি প্রশ্নটা এভাবে করি যে ইসি আলমগীর মহোদয় উনি যদি এই মন্তব্যটি না করতেন, অর্থাৎ ভোটার যাই হোক এতে কিছু যায় আসে না, বা তিনি উদ্বিগ্ন না, তাহলে তো আর ওনার যে কোনো শতাংশ ভোট পড়লেই খুশি খুশি, হ্যাঁ, এটা না বললে ওনার তো আর দায়িত্বের মেয়াদও বাড়তো না, দায়িত্বের মেয়াদ কমতো না, অথবা বেতনও বাড়তো না, বেতন কমতো না। তো খামাখা এগুলো বলার দরকারটা কি? এক। 2 নাম্বার হইল যে আমি তো তর্ক করার জন্য তর্ক করব না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণ দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী। না, ওই পয়েন্টটাতে আপনি একমত কিনা, যেটা মাসুদ কামাল ভাই যেটা না, বলছেন? আমি না শুনলে তো ভাই, আপনি তো সুযোগ পেলাম একটু বলতে দেবেন না? আমি তো মিলাই দিচ্ছি, আমি একমত কিনা বুঝতে পারেন, প্রথমেই তো বুঝা যাচ্ছে আমি একমত কিনা। আমার কথা বোঝা যাচ্ছে যে ওনার বেতন তো বাড়লো না, কমলো না, কিছু হইলো না, চুপ করে থাকলে কি হইতো? কথা বলা লাগলো বলে বললো। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি এই জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণ দ্বারা নির্বাচিত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি একই সাথে রাজনৈতিক যেমন তার একটা জবাবদিহিতার জায়গা আছে, দায়বদ্ধতার জায়গা আছে, ঠিক একইভাবে তিনি কিন্তু মনে করেন যে দেশের জনগণ তার জন্য যা করছে বা যা অনুভব করেন সেটা তাকে ফিরিয়ে দিতে হবে। ভালোবাসার ঋণটা তিনি শোধ করার চেষ্টা করেন। ভালোবাসার ঋণ কখনো শোধ হয় না। এই কথাটা আমি কেন বললাম? মাসুদ কামাল ভাই বলছেন যে ইসি আলমগীর সাহেবের বেতনটা তো জনগণ দেয়। এখন যারা জনগণ দেয়, যেই জনগণের বেতনে আমাদের বেতনটা হয়, আমাদেরকে তো বলতেই হবে আপনারা ভোট দিতে আসেন। উনি আসলে অসুবিধা নাই, আসলে ভালো, এইসব বলার তো প্রয়োজন নাই। যিনি ব্যস্ত আসতে পারছেন না তিনি ভোট দিতে যাবেন না, যিনি অসুস্থ তিনি ভোট দিতে যাবেন না, যিনি পারঙ্গম তিনি যাবেন। তো যখন আপনি এই ধরনের কথা বলেন তখন তো আপনার কথার উপরে ভর করে ভোটে একটু মানে ভোটারের উপস্থিতি কমে যাওয়ার একটা আশঙ্কা থাকে। সেই জায়গা থেকে আমি মনে করছি যে ভবিষ্যতে এই ইসি আলমগীর সাহেবের কখনোই এরকম আর কোনো কথা বলা উচিত না। উনি আমার উপর মন খারাপ করতে পারেন, আমি সরকার দলীয় বলি, আমি সরকারের ভালো চাই বলি, দেশের ভালো চাই বলেই বলছি যে মাঝে মাঝে কথা না বললে কি হয় ভাই? কথা কি বলতেই হবে? আপনাকে তো কেউ বন্দুক ধরে নাই, পিস্তল ধরে নাই। আপনি পজিটিভ কথা বলবেন যে হ্যাঁ, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন আয়োজন করেছি, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে, আমরা মনে প্রাণে চাই যে বেশি বেশি ভোটার আসবে। তারপর না আসলে সেটা ভোটারের নিজস্ব দায়িত্ব, আপনাকে বলতে হবে না আপনি কি নিয়ে উদ্বিগ্ন বা উদ্বিগ্ন, এটা আপনার কাজ না। এটা এক। আর হ্যাঁ, এটাও আপনাকে বলি, যখন কোনো দেশ খুব ভালো চলে, যখন ভোটারের কোনো চিন্তাই থাকে না দেশ পরিচালনা নিয়ে, তখনও কিন্তু ভোটার ভোট দিতে যায় না। অনাস্থার কোনো বিষয় নাই। আবার যখন অনাস্থা থাকে তখনও ভোট দিতে যায় না। এখন কি মানে আমি হচ্ছে? সিমলেসলি বলার চেষ্টা করছি, আপনি বলে দিলেন, ভালো সাপ্লিমেন্ট করলেন, এর জন্য ধন্যবাদ। না, এখন কি? না, এখন কি সেটা অন্য কথা। আমি বলছি যে ইলেকশন কমিশনকে সবসময় এই কথা মনে রেখেই কথা বলতে হবে। সুতরাং ওনার বক্তব্যে কখনো এমন কিছু আসতে পারবে না যে উনি ভোটারের গুণগত মান যাচাই করতে আছেন। ওনার দায়িত্ব না, ওনার দায়িত্ব ভোটের প্রক্রিয়ার গুণগত মান নিশ্চিত করা। এনার এই কথায় যেটা হয়েছে যে বাংলাদেশের ভোটার কেমন, এটা নিয়ে উনি কথা বলতেছেন, বলার দরকার ছিল না কিন্তু আমি মনে করি। আর সব কিছু শুরু আছে, আমি মনে করি কোনো কিছুরই শেষ নাই। সুতরাং অফকোর্স বাংলাদেশ তো বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে একটা গণতান্ত্রিক অভিযাত্রার মধ্যে দিয়ে আজকে এখানে এসেছে। দেশটা স্বাধীন হয়েছে 1970 সালে নির্বাচনের যেই মতামত তার উপরে ভিত্তি করে। সুতরাং যেটা মাসুদ কামাল ভাই বললেন, এই সাংবিধানিক পদে যারা আছেন, যেহেতু তাদের নতুন করে আর কিছু চাওয়ার নাই বা পাওয়ার নাই, তাদের এখন উচিত প্রতিনিয়ত যেই দায়িত্বেই তারা থাকুন, সেটা নির্বাচন হোক অথবা দুদক হোক বা
ন্যায়পাল বা আপনার অন্যান্য যেই সাংবিধানিক পদগুলো আছে তাদের উচিত প্রতিনিয়ত তাদের কাজের জায়গাটা উৎকর্ষ সাধন করা এবং আরও উন্নতি করা। আমি দায়িত্ব নিয়ে এতটুকু বলতে পারি যে তাদের ওই চলার পথে তারা বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী পদের যিনি অধিকারী, যারে বলে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা কিন্তু তারা পাবেন। সুতরাং সাংবিধানিক পদ সম্মানী পদ, ক্যামেরা সামনে গেলে, বুম সামনে গেলে আপনাকে কথা বলতে হবে, চেহারা দেখানোর সুযোগ থাকলে চেহারা দেখাতে হবে। জীবনে তো অনেক কিছু পেয়েছেন, এখন যে জায়গায় পৌঁছে গেছেন এরপর তো আর কিছু পাওয়ার নেই বা চাওয়ার নেই। সুতরাং আজকে খামাকা এই লাইনটা না বললে তো আপনার জন্য এই টকশো চালানো একটু কঠিন হইতো। কি নিয়ে আপনি কথা বলতেন আমাদের সাথে? আপনার সুবিধা করে ইসি আলমগীরের কি সুবিধা? আরো অনেক বিষয় আছে, আমি একটু যাই সেদিকে যাই। মাসুদ কামাল ভাই আর আমাকে যে টাকা দিলেন টকশোতে, হ্যাঁ, সেই টাকাটা উসুল করে দিয়ে ওনার তো কোনো লাভ নাই। ঠিক আছে, দেখেন আরো বিষয় আছে কিনা যে এইবারের যে ধাপ, সেখানেও বিএনপির কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে 64 জন প্রার্থী অংশ নিয়েছেন এবং আত্মীয় স্বজনরাও সেখানে আছেন এবং সেখানেও 17 জন মন্ত্রী এমপিদের স্বজনরা। তো সেই ধারাটা তো আসলে থাকলোই এবং সেক্ষেত্রে মাসুদ কামাল, আপনার কি মনে হচ্ছে, মানে নীতির দিক থেকে মানে বিএনপি কি আবারও কি প্রমাণিত হচ্ছে যে না, বিএনপির আসলে ভোটে গেলে ভোটে যাওয়া না যাওয়ার বিষয়টা আরও একটু অন্যভাবে ভাবার বিষয় ছিল? আমি এটা আগেও বলেছি অনেকদিন যে বিএনপি এই নির্বাচনে যাচ্ছে না, এটা বিএনপির পলিটিক্স। বহিষ্কার করে ওনারা ঠেকাতে পারছেন না, ঠেকানোর প্রশ্নটা এখানে আসছে না। আমি বলি আপনি কেন আসছে না, এটা তাদের পলিটিক্স। তারা বলছে যে আমরা এই নির্বাচনে যাব না, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। এটা তাদের ঘোষিত রাজনীতি, তারা তাদের রাজনীতিটা করবে। সব দল তো একরকম রাজনীতি করবে না। বিএনপি এক রাজনীতি করবে, জামাত আরেক রাজনীতি করবে, আওয়ামী লীগ এক রাজনীতি করবে। প্রত্যেকটা দল তার তার মতো করে তার তার সুবিধা অনুযায়ী রাজনীতি করবে। বিএনপি এমন রাজনীতি করবে না যে রাজনীতি করলে আওয়ামী লীগের সুবিধা হবে, সে তার রাজনীতিটা করবে এবং সে মনে করতেছে এভাবেই তার সুবিধা হবে। হয়তো আমি আপনি মনে করতে পারি না এভাবে তার সুবিধা হচ্ছে না, এটা আমার আপনার বিশ্লেষণ। কিন্তু তারা মনে করে যে এই নির্বাচনে না গেলেই তার সুবিধা হবে। কিভাবে হবে এটাও তারা বিচার করবে, আমি করব না। আপনি কি মনে করেন? আমি তো বিএনপি করি না, কিন্তু ওটা মাথা ব্যথা নেই। আপনি তো ইসি কমিশনার মোহাম্মদ আলমগীরের বক্তব্য নিয়ে একটা আপনার বিশ্লেষণ দিলেন। আরে ভাই, ইসির তো বিএনপি নিয়ে আপনার সরাসরি বলতে বিশ্লেষণ দিলে সমস্যা কি? আমার পকেট থেকে তো টাকা যায় ইসির জন্য, বিএনপির জন্য তো আমার টাকা যায় না। বিএনপি নিয়ে মাথা ব্যথা নাই। বিএনপিকে আমি পছন্দ করি কিনা এটা ভোটের সময় দেখাই দেবো, এটা তো আমার মাথা ব্যথা নাই। তো আমার মাথা ব্যথা হলো যে আমার কাছ থেকে বেতনভুক্ত হচ্ছে তার আচরণগুলো আমি চুলচেরা বিশ্লেষণ করব, আমি ইসিটা বিশ্লেষণ করব, আমি প্রাইম মিনিস্টারটা বিশ্লেষণ করব। ওনার আজকে ছাইরা দেন ভাই, দরকার নেই। না, এমন কি প্রাইম মিনিস্টারের কাছে আলোচনা করব? একটা কথা বইলা ফেলছে, আর দরকার নাই ভাই। আমার বিএনপিটা ভাই, মানে আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন আছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে মাসুদ কামাল ভাইয়ের কাছে। জি, উনি শুনতে পাচ্ছেন। মাসুদ ভাই, কামাল ভাই বললেন যে ওই ইলেকশন ভোটারদের ইয়েতে দায়িত্ব হচ্ছে যে ওই ইলেকশন কমিশন, ভোটারদেরকে কেন্দ্রে নেয়ার। জি জি। এখন উনি ভোটের আয়োজন করছে, আমার তো মনে হয় যে উনি যেটা বললেন সেটা হচ্ছে যে যারা ইলেকশনে দাঁড়াবে ভোটারদের দেখার দায়িত্ব হচ্ছে তারা নির্বাচন করবেন তাদের, আর উনি এই অনুষ্ঠানটা পরিচালনা করেন। তাহলে ওনার ঘরে কিভাবে দায়িত্ব বর্তায়, এটাই আমার মাথায়। সম্মানিত দর্শক, অনুষ্ঠানে তো আমরা মতামত দিব, কথা বলবো, আপনারা প্রশ্ন করবেন, সঞ্চালনা করবেন আমাদের সম্মানিত সঞ্চালক মহোদয়। এখন অনুষ্ঠান উনি আয়োজন করার পরে যদি বলে অনুষ্ঠান কেউ দেখলে দেখুক, না দেখুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আপনার তো ভালো লাগবে না, ব্যাপারটা ওটা হয়েছে। অবশ্যই যিনি নির্বাচন করবেন তিনি তো ভোটারকে আনবেন। আমরা শুধু আমি আওয়ামী লীগ হয়েও তো আমি এটা সমর্থন করতে পারছি না। আমার কথা হচ্ছে যিনি আয়োজন করবেন তার তো ভোটারদের নিয়ে এত কথা বলার দরকার নাই। উনি পুলিশ দিবেন, বিজিবি দিবেন, ম্যাজিস্ট্রেট দিবেন, সব কিছু ঠিক রাখবেন এবং বারবার বলবেন যে ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবে, এটা আয়োজন করা হয়েছে। আমরা ভোটারদের স্বাগত জানাই, এটুকুই। এর বেশি কথা বলার তো তার নাই। উনি তো ওখানে নৃত্যকলা করতে যাচ্ছেন না, উনি ভোট আয়োজন করতে যাচ্ছেন। যখনই আপনি ভোটার আসলে ভালো, না আসলে ভালো না, আইনে যে লেখা নাই ভোটার কম বেশি, এটা কি ওনার বলার দরকার আছে? এটা তো আমরা সবাই জানি। পৃথিবীর কোনো জায়গায় বলা নাই যে এত % ভোটার না আসলে ভোটটা হবে না। সুতরাং এটা ওনার দায়িত্ব না, এটা রাজনৈতিক নেতা কর্মীরা আছে, আওয়ামী লীগ বিএনপি তর্ক বিতর্ক করবে, আইনজীবীরা আছেন, ওনার মধ্যে কথা বলবে। এখানে একটা কথা বলি প্রিয় দর্শক, আপনি যে কথাটা বলেন,
এটা হলো কি, আপনাকে কিন্তু এটাও ভাবতে হবে, ভোটার আনার দায়িত্ব কিন্তু আসলে প্রার্থীরও না। প্রার্থী ভোটার আনবে কেন? প্রার্থী দাঁড়িয়েছে, উনি প্রার্থী হয়েছেন, ভোটাররা সিদ্ধান্ত নেবেন ওনাকে ওনারা ভোট দিবেন কি দেবেন না। এটা প্রার্থীর দায়িত্ব না। প্রার্থীর দায়িত্ব দিলে কিন্তু সমস্যা। প্রার্থী আবার আপনার গলায় গামছা বেঁধে নিয়ে আসে কিনা, এটা নিয়ে কিন্তু আরেক সমস্যা আছে। ওই রিস্কে যায় না। ভোট দেওয়ার দায়িত্ব আমার। বিষয়টাকে আমি বলি, ধরেন আপনি এক জায়গাটা অনুষ্ঠান করবেন, সুন্দর করে গানের প্যান্ডেল ট্যান্ডেল সব আপনি সাজাইলেন, দর্শক কেউ আসলো না, আপনি যে প্যান্ডেল সাজাইলেন এই জন্য আপনাকে টাকাও দেওয়া হলো, আপনার কাছে খারাপ লাগবে না? এই যে আমি যে কাজটা করলাম, কেউ তো এলো না, আর উনি যে বলেন কেউ আইলে আসবো না আসলে না আসবো, আমি এটা ভালো না, এই কথাটা বলা আসলে শোভন না, কারণ টাকা আপনাকে তো পে করা হয়েছে রে ভাই। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। আমি এখন মানে তাহলে অন্য একটি প্রসঙ্গ, যে মানে এই নির্বাচনটা আপনার দলীয় প্রতীকে হওয়ার কথা, তাই তো? এবং সেখানে এখন তো মানে দলগত অবস্থানটা সেটা কি সেটা দেখাই যাচ্ছে। মানে এই বাস্তবতায় আগামীকাল ভোটও হচ্ছে, মানে ভোটাররা আসলে কি বিবেচনায় কোন প্রার্থীকে ভোট দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এইটা দলীয় প্রতীকেরই নির্বাচন। জি। এখন আওয়ামী লীগ একটা দল, অনেক দল আছে আরো, আওয়ামী লীগ একটা দল, তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের প্রার্থী, যেহেতু আমার অনেক প্রার্থী আছে এবং আমার কিছু স্ট্র্যাটেজিক কারণে আমি এবার প্রতীকটা দিচ্ছি না, এটা কিন্তু আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত, আইনগত কোনো সিদ্ধান্ত অন্য দলকে তারা না করে নাই। যেমন আপনার গতবার তো আপনার প্রথম পর্বে জাতীয় পার্টি লাঙ্গলবাগকে নিয়ে একজন দ্বারা ছিল, একজনই পাস করছে, ওদের সাফল্য সবচেয়ে ভালো, শতভাগ সাফল্য তাদের, তাই না? একজন দ্বারা একজনই পাস, তো ওরা তো লাঙ্গলবাগকে নিয়ে দাঁড়াইছে। এখন মানে আওয়ামী লীগ তাদের রাজনীতির জন্য তারা স্ট্র্যাটেজি করেছে আমি কোনো প্রার্থী দেব না। এখন অন্য প্রার্থীরা, আওয়ামী লীগের এখানে 3 জন প্রার্থী আছে, এ বি সি। এখন বাস্তবতাটা হলো কি, অন্য অন্য দল যেগুলো আছে আমাদের দেশের, ভাই আওয়ামী লীগের সমস্যা হলে আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর দলগুলিকে আপনি অতটা গুরুত্ব দেওয়ার কোনো সুযোগই তারা তৈরি করতে পারে না। এই জাতীয় পার্টি সংসদে তারা হলো কি প্রধান বিরোধী দল, তাদের প্রার্থীর নাম শুনেন না, তারা প্রার্থী দেয় না কেন? মানে তারা তাদের দলটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে তারা এককভাবে দাঁড়ানোর পর্যন্ত সাহস পায় না। তো তাহলে আর অন্য প্রার্থীর প্রতীক আপনি দেখবেন কই? দেখবেন না তো। এখন আওয়ামী লীগের 3টা দিছে, এখন আওয়ামী লীগ বলছে আমি নৌকা দেবো না, তোমরা তোমাদের মতো দাঁড়ায় যাও। এখন এক একজন একভাবে দাঁড়াইছে, কিন্তু নির্বাচন কিন্তু দলীয় প্রতীকেই হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ দিচ্ছে না, এটা আওয়ামী লীগের স্ট্র্যাটেজি। যদি বিএনপি দাঁড়াইতো, বিএনপি ধানের শীষ নিয়ে দাঁড়াইতো, বিএনপি ধানের শীষ নিয়ে দাঁড়াইতো, আওয়ামী লীগও নৌকা মার্কায় দিত, অবশ্যই তখন নির্বাচনটা অন্যরকম হতো। এখন হয়তো এই কারণে বিএনপি ইলেকশনে যায়, যে কথা আপনি শুরুতে বললেন যে বিএনপি না যাওয়াতে কী হয়েছে, হয়তো বিএনপি এই কারণেই যায় নাই, এই যে আমি ওদেরকে এক ধরনের বেকায়দায় ফেলাই দিলাম যে আমি যাব না, আছে না, নিজের নাক কেটে তো অনেকে যাত্রা ভঙ্গ করে রে ভাই, তারা যদি করতে দেন, আপনার আমার কি সমস্যা, কি করার আছে? যাত্রা ভঙ্গ হচ্ছে, যাত্রা তো ভাই থামে থাকে না, যাত্রা হয়েই যায়। জি রাশেক ভাই, আপনার কাছে আরেকটা প্রসঙ্গে আসি, তারপরে আমি অন্য প্রসঙ্গে যাব, বিশেষ করে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যেটা আজকে সিদ্ধান্ত হচ্ছে সেখানে যাব। সেটা হচ্ছে যে একটি গবেষণা প্রতিষ্ঠান গতকালই তাদের গবেষণার মানে হলফনামা অনুযায়ী গবেষণার একটা ফলাফল প্রকাশ করেছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদের। একজন সংসদ সদস্যের সম্পদ বৃদ্ধির হার সর্বোচ্চ 3,006.5%, সেখানে একজন চেয়ারম্যানের সম্পদ বেড়েছে 11,000% বেশি। কি মনে হয় মানে স্থানীয় রাজনীতিবিদদের সম্পদের হাতে এত বাড়ার, সর্বোচ্চ হারার বাড়ার কারণটা কি? প্রথম কথা হচ্ছে যে বিএনপি এবং জামাত ওরা নির্বাচনে না যাওয়ায় স্বল্প মেয়াদে আওয়ামী লীগের খুব ভালো হয়েছে। আপনি ওনাকে একটা প্রশ্ন করছেন, আমি সোজা উত্তর, যাত্রা ভঙ্গ হয় না এবং ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তবে বিএনপি জামাত সহ আরও কিছু দল নির্বাচনে না যাওয়ায় দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে। সেটা হলো এইভাবে যে রাজনৈতিক প্রতিপক্ষ না থাকলে রাজনৈতিক যে আদর্শ, এটা চর্চা খুব বেশি হয় না। আপনি বঙ্গবন্ধুকে জানবেন কেন? আপনি জাতীয় চার নেতাকে জানবেন কেন? আপনি 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে বুঝবেন কেন? আপনি বাঙালির চিরমুক্ত হওয়ার যে ক্রন্দন, তাকে জানতে চাবেন কেন? যখন আপনার একটা প্রতিপক্ষ থাকবে যাদের সাথে আদর্শিক একটা ব্যবধান আপনার আছে। যখন এইভাবে সচেতনভাবে বিএনপি একটা কৌশল নেয় যে দিনের পর দিন তারা নির্বাচনে যাবেন না, নির্বাচন করবেন না,
তখন আওয়ামী লীগ নামক দলটির নতুন যারা অপেক্ষাকৃত অনুজ, তাদের খুঁজে বের করার খুব প্রয়োজনীয়তা যেমন থাকে না, যেটাকে ইংরেজিতে বলে রিক্রুটমেন্ট, ঠিক একইভাবে জাগরণের যেই জায়গাটা, সেই ক্ষেত্রটাও ধীরে ধীরে ম্রিয়মান বা ক্ষীণ বা ক্ষুদ্র হয়ে আসে, সংকুচিত হয়। দীর্ঘমেয়াদে বিএনপি লাভ হচ্ছে। হ্যাঁ, দীর্ঘমেয়াদে বিএনপি না, আওয়ামী বিরোধী শক্তির লাভ হচ্ছে। বিএনপির কি হচ্ছে এটা পরে পরে আরেকদিন লাভ করা যাবে, কিন্তু দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের বিরুদ্ধে চারণ করে যে দর্শনটা বাংলাদেশে আছে, এটা তো বাস্তব। আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিরাট বড় অংশ ছিল, আছে, থাকবেও। তাদের জায়গাটা নিশ্চিত হচ্ছে। আর আমরা সাংগঠনিকভাবে দীর্ঘমেয়াদে হয়তোবা আমাদের আরও কাজ করার সুযোগ রয়েছে, কাজ করতে হবে, এটা গেল এক। আর আপনার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যার কিছু নাই তার সম্পদ হঠাৎ যদি কিছু বাড়ে, সেটা তো 11,000 না 11 লক্ষ গুণও বাড়তে পারে, যার কিছু নাই। এখন আপনি যার কথা বলছেন তাকে তো আমি চিনি না, তার আসলে বেস ভিত্তি কি সম্পদ ছিল এটা আমি জানি না। সুতরাং এইভাবে আমি 11,000 গুণ বাড়লো কিনা সেভাবে কিছু বলবো না। আমি শুধু এতটুকু বলতে চাই যে ইয়েস, বাংলাদেশের সম্পদ বাড়ার যে স্বচ্ছতার ব্যাপারটা, সেই জায়গায় খুব বিজ্ঞান নির্ভর ব্যবস্থাপনা আমরা এখনো তৈরি করতে পারি নাই। রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে কিনা? না, রাজনীতি উপায়ের একটা বড় খাত না, রাজনীতি ব্যবসায় এইভাবে বলা যাবে না। কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি অনেক সময় উদাহরণে নেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো দরিদ্র রাজনীতিবিদ তো নাই, আপনি খুঁজে দেখাইতে পারবেন, ইটস ভেরি ডিফিকাল্ট। একমাত্র আপনার কি বলে যে ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্টের ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন, হ্যারি ট্রুম্যান, তিনি একজন ঋণ খেলাফি দেউলিয়া ব্যক্তি ছিলেন। এরপরে আর কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রপতি, কোনো সিনেটর পাবেন না যিনি আসলে আবিদানি করতে কোনোভাবে দরিদ্র ছিলেন। হ্যাঁ, এমনকি যুক্তরাজ্য যদি আপনি জানেন, একজন এমপি হওয়ার পরে তাকে আর দরিদ্র পাওয়া যায় না, কারণ তিনি যেই পরিমাণে অ্যাডভাইজারি সার্ভিস দেন একজন এমপি হিসেবে, যে পরিমাণ কনসালটেন্সি করেন বা লবিস্ট হিসেবে কাজ করেন, ওখানে তো বলে মানে আপনার ওই ওভারসাইট কমিটিগুলো থাকে, সেই জায়গাতে তিনি কিন্তু আর দরিদ্র থাকেন না। আমি যেটা বলতে চাচ্ছি, খুব সহজ জিনিস বলতে চাচ্ছি, বাংলাদেশের ট্যাক্সেশন একটা ভয়ের প্রস্তাবনা, বাংলাদেশে সম্পদের ঘোষণা দেওয়া একটা ভয়ের জায়গা। এই পুরা জায়গাটাকে যদি আপনি পুরো সহজ করে দিতে পারেন, তাহলে হবে কি, যারা চোর তারা কিন্তু চুরি করে লুকিয়ে থাকতে পারবে না। এই চোরেরা করে কি, অনেক ভালো মানুষের মাঝেও লুকিয়ে থাকে, কারণ অনেক ভালো মানুষও ভয়ে তার সম্পদ দেখায় না। মানে ব্যবস্থাটা পুরো একাকার হয়ে গেছে। মানে আমি কিন্তু নির্মোহভাবে কথাগুলো বলতেছি, আপনাকে এটা গ্রহণ করতে পারতে হবে। আপনার এখানে আমি একদিন ওই এক দুর্নীতিগ্রস্ত ব্যক্তির ব্যাপারে আলাপ করে আমি খুব বিপদে পড়ছিলাম। অনেক সময় দেখা যায় মানুষ না বুঝেই একটা কথা বলা শুরু করে দেয়। আমরা দুর্নীতির বিপক্ষে। এই যে আপনি যে কথাটা বললেন, অবশ্যই কোনো লোক যদি 11,000 গুণ তার সম্পদ বাড়ে অন্যায়ভাবে, তার পক্ষে আমি না। কিন্তু দেখেন, আপনি যদি ইলন মাস্ক, স্টিভ জবস বা বিল গেটস, তারা রাজনীতি করে না, তাদেরকে যদি ধরেন, তাদের সম্পদ তো 11,000 গুণ বাড়ে নাই, তারা 0 থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেড়েছে। আপনি সফল হলে হয়েই যাবে, সেটা আপনি রাজনীতিবিদ হন অথবা আপনি তাঁত শিল্পের মালিকই হন। আপনি জানেন সৎভাবে কীভাবে পয়সা বানাতে হয়, এটা 11,000 11 লক্ষ নয়। ব্যাপারটা কোথায়? ব্যাপারটা হচ্ছে সম্পদ সৃজনের যে প্রক্রিয়া, সেটা যেমন অবারিত হতে হবে, সম্পদ যে আপনি তৈরি করছেন সেটা ঘোষণা দেওয়ার প্রক্রিয়াটা হতে হবে বুদ্ধিদীপ্ত, যাতে করে সৎ মানুষেরা বুক ফুলে এসে বলে যে আমি এই সম্পদ বানালাম। তাতে করে যারা চোর, যারা দুর্নীতিবাজ, যারা দুষ্টু, তারা লুকিয়ে থাকলেও যাতে দেখা যায় কি ব্যাপার ভাই, আপনার মাথাটা নিচু কেন, ওই জায়গাটা যখন আপনি তৈরি করতে পারবেন। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই যে আপনারা সোচ্চার ব্যক্তিত্ব, এই যে মাসুম, যখন এনবিআর আপনার সাথে বসবে, সরকার আপনার সাথে আরও বেশি বসবে, বসে খুব সহজ সরল কিছু প্রক্রিয়া যখন আপনারা দিবেন, তৈরি করবেন, ব্যবস্থাপত্র দিবেন, তখন দেখবেন যে এই ধরনের স্থানীয় সরকার রাজনীতিবিদ হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ 11,000 গুণ তার সম্পদ বেড়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, সে ধরা পড়বে। সো আমি মনে করি যে ইসলামের একটা খুব বড় কথা আছে যে আপনি অন্যায়কারীকে যত না বেশি ঘৃণা করবেন, অন্যায়টাকে তার থেকে বেশি ঘৃণা করবেন। সেই অ্যাপ্রোচে যদি আমরা যাই, তাহলে আমার মনে হয় আপনার এই যে কনসার্ন দূর করা যাবে। জি, রশিদ আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আসি যে আজকেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, গতকাল তো হয়েছেই, তারপরে হচ্ছে দুপুরে ঘোষণা আসছে যে রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা চলবে এবং মহাসড়কে চলবে না। মানে এই যে একটা বিষয় হইলো, একবার নিষিদ্ধ করা হইলো, আবার সেটাকে বৈধতা দেওয়া হলো, এবং মাঝখানে যে ঘটনাগুলো ঘটলো, সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ। দেখেন, আপনার বোধহয় সময় না খুব বেশি নাই, আমি সংক্ষেপে বলি। জি, দেখেন, ব্যাটারি চালিত 3 হুইলার বাংলাদেশে অনেক আগে থেকে নিষিদ্ধ আছে। এটা এখনো বৈধ হয় নাই, এটা অফিসিয়ালি নিষিদ্ধ। কিন্তু সেটা ঢাকা শহরে চলতো না, সারা দেশেই চলতো, প্রত্যেকটা জেলা শহরে এটা চলে। যেহেতু নিষিদ্ধ, অতএব এটাকে কিন্তু আপনার রেজিস্ট্রেশন দিচ্ছেন না।
এখন যদি এটা প্রাইম মিনিস্টার দেখেন, আমি এটা কথা বলি আপনাকে যে যোগাযোগ মন্ত্রী বলেছেন এটাকে নিষিদ্ধ করে ঢাকা শহরে যেন চলতে না পারে, উনি বলেছেন, কিন্তু উনি বলেন না ঢাকা শহরের বাইরের এগুলি কী হবে। প্রাইম মিনিস্টার বললেন কি চলতে দেওয়া হোক। তো যেহেতু প্রাইম মিনিস্টার বললেন, আমি মনে করি যে উনি মানুষের সমস্যাটাকে ফিল করতে পেরেছেন, কারণ এই মানুষগুলি তো কর্মসংস্থান হচ্ছে ভাই। আমি একটা হিসাবে দেখেছি 40 লাখ লোকের কর্মসংস্থান হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সা দিয়ে। তো আমার কথা হলো এটাকে যদি আপনাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসেন, আপনি 40 লাখ গাড়ির থেকে তো আপনি একটা ট্যাক্স পাবেন, একটা ফিস পাবেন, সিস্টেমে নিয়ে আসেন। হ্যাঁ, 2 গতির গাড়ি, এই গাড়ি কত গতিতে যাবে না যাবে এটা ঢাকা শহরে আপনি তো নিয়ন্ত্রণ করার জন্য পুলিশই আছে। 1 মিনিট আপনি বলে দেন যে এই রাস্তায় আপনি যাবেন, এই রাস্তায় যাবেন, এটা তো এখনো আছে, এটা বলে দিলেই তো হয়ে যায়। কিন্তু একদম বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত ছিল ওটা ছিল হঠকারী। আজকে যেটা প্রাইম মিনিস্টার সিদ্ধান্ত দিয়েছেন এটা হলো জনমুখী। জি রাশেক ভাই, একদম মিনিট খানেক সময় আছে। আমি খুব খুশি, ট্যাক্স যেমন পাবেন, ফিস যেমন পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমি মনে করি আত্মসম্মানের জায়গাটা নিশ্চিত করেছেন। কারণ আধুনিক দাসত্ব বলতে যা বোঝায়, মডার্ন ডে স্লেভারি, বাংলাদেশের রিক্সা চালানোটা ওরকমই ছিল। আমি জমিদারের মতো পিছনে বসে আছি, আমার সামনে রিক্সা চালক ভাই ঘামছেন, তিনি প্যাডেল মারছেন, এবং আমি একটা সুস্থ মানুষ হওয়া সত্ত্বেও আই এম এনজয়িং দ্য রাইড। হ্যাঁ, সেই জায়গার থেকে এখন যাই হোক প্রযুক্তি ব্যবহার করে আধুনিক যন্ত্রাংশ লাগিয়ে ব্যাটারি চালিত রিক্সায় তিনিও আপনার আমার মতো সুন্দর পরিচ্ছদ পরে, সুন্দর করে চুল আঁচড়িয়ে তিনি তার সারাদিনের কাজকর্ম করবেন, যাত্রী তার সেবা গ্রহণ করবেন, এবং তিনি যেই সাবলীলভাবে ঘর থেকে বেরিয়ে আসবেন ঠিক সাবলীল চিত্তে তিনি তার ঘরে ফিরে যাবেন। এই যে ডিগনিফাইড একটা বৃত্তি আয়ের জায়গা তৈরি হচ্ছে, এটাকে আমি রাশেক রহমান স্বাগত জানাই। এবং আমি গত 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আমার এলাকা রংপুর মিঠাপুরের একটি বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে সেই জনসভায় বলেছিলাম যে ওই দিন খুব বেশি দেরিতে নেই যখন বাংলাদেশের সড়ক জনপদের জায়গা থেকে এই কায়িক পরিশ্রম, এই অমানসিক যে পরিশ্রম, এই জায়গাটা উঠে গিয়ে যন্ত্র নির্ভর আধুনিক ব্যবস্থাপনা। জি রাশেক রহমান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ কামাল ভাই, আপনাকেও। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।